গুড মর্নিং ফ্রম মৌরেশ্বর। আমি আজকে আবার বেরিয়ে গেলাম নতুন একটা জায়গা ভিজিট করতে। জায়গাটা একদম সম্পূর্ণ হববিট একটা জায়গা। বিশেষ করে বীরভূমেই যারা আছো তারা অনেকেই কিন্তু এই জায়গাটা সম্পর্কে জানোই না। তোমরা হয়তো বা নাম শুনেছো, অনেকেই যাওনি বা অনেকে হয়তো নামই শোনোনি। একদম পুরো একটা অফবিট লোকেশন। তো জায়গাটাতে কি আছে না আছে সেটা তো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর এমনিতেই তোমরা ছবিটা দেখে হয়তো একটা আন্দাজ করতে পারছো, থাম্বনেলের যে ছবিটা দিয়েছি সেটা দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো। যারা জানো জায়গাটা সম্পর্কে তারা অনেকেই জানো, আর যারা কেউ জানো না বা দেখোনি তারা অনুরোধ করবো যে পুরো ভিডিওটাই তোমরা দেখে নিও, তাহলে তোমরা জায়গাটা সম্পর্কে জানতে পারবে। খুব সুন্দর একটা জায়গা। হয়তো আহামরি বিশেষ কিছু দেখার মতো নেই, তবে একটা অফবিট লোকেশন হিসেবে তোমরা জায়গাটা চুজ করতেই পারো। একদিনের ট্যুর প্ল্যানে তোমরা জায়গাটাকে রাখতেই পারো। তো আমি এখন কোটাসুর ঢুকবো। তো ঠিক আছে, চলো। তবে এই জায়গাটা বোলপুর থেকে কিছুটা সামনে গিয়ে, মানে এটা যাওয়ার 2-3টে পথ আছে। একটা তো সাঁইথিয়া হয়ে আমোদপুর হয়ে বোলপুর হয়ে যাওয়া যায়। একটা যাওয়া যায় সিউড়ি হয়ে ঘুরে ইলামবাজার হয়ে। তো আমি জানাতে থাকবো আমি কোন দিকে যাব। যদিও রাস্তা এখান থেকে বোলপুর হয়ে গেলে মোটামুটি 86 থেকে 87 কিলোমিটার, আর আমি যাচ্ছি এই রাস্তাটাই নয়, আমি যাচ্ছি পুরন্দপুর হয়ে মোটামুটি 90 থেকে 91 কিলোমিটার। ওই 3-4 কিলোমিটারের একটা ফারাক। পুরন্দপুর হয়ে তো ঠিক আছে, চলো কোটাসুর থেকে বেরোই, তারপর বাকিটা বলছি তোমাদের। আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম যে আমি যাব পুরন্দরপুর হয়ে, মানে সাঁইথিয়া নতুন ব্রিজ ক্রস করে একদম ইউনিয়ন বোর্ড থেকে ডান সাইডে সিউড়ি রোড ধরবো। যদিও সিউড়ি পর্যন্ত যাব না, তার আগেই মাঠপলসা গ্রাম পড়বে। সেই মাঠপলসা গ্রামের ওপারে একটা রাস্তা বাঁদিকে ঢুকেছে, ওদিক দিয়ে একদম পুরন্দরপুর থেকে একদম ইলামবাজার হয়ে পড়বে ভালকি মাচান। তো দেখা যাক সময় কতক্ষণ লাগে। গুগল যা বলছে তাতে ওই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, রাস্তার জ্যামের ওপর নির্ভর করছে। তো আমি এখন নতুন ব্রিজে পৌঁছে গেলাম। এই সামনে ব্রিজ, এই ব্রিজটা এখন ক্রস করব। তবে ব্রিজের যা অবস্থা খুবই শোচনীয়। কবে কোনো দিন ভেঙে পড়ে না যায় সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ এই ব্রিজের মেরামতির কাজ কিন্তু এখনও সম্পন্ন হয়নি। টেম্পোরারিভাবে এখন ছোট গাড়ি, অটো এগুলোকে যেতে দিচ্ছে, বড় গাড়ির লোড এখন নিতে দিচ্ছে না। আর মৌরাক্ষীতে জল এখন সেইভাবে নেই, বর্ষাকাল যদিও চলছে তবুও জল সেইভাবে নেই। আর ওদিকে যে ছোট যে ভাষা ব্রিজটা আছে, সাঁইথিয়া প্রবেশ করার যে ছোট ব্রিজ, সেটা কিন্তু এখন ওপেন আছে। ওপেন বলতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল ওপেন করে দিয়েছে। তো এদিকে বাঁ দিকে চলে গেল সাঁইথিয়া মেন মার্কেট, আর আমি এখন নিয়ে নিলাম স্টেট একদম সিউড়ি রুট। এদিক দিয়ে জাস্ট 10 মিনিট গিয়েই পড়বে মাঠপলসা। তো সেই মাঠপলসা থেকেই বাঁ দিকে ঘুরবো। তো সেই জায়গাটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো আমি। তবে তোমাদের মনে হতেই পারে যে একদম তো স্টেট রোড বলতে গেলে বোলপুর হয়ে, তাহলে আমি পুরন্দরপুর হয়ে কেন যাচ্ছি। এমনিতে আজকে আমি ভালকি মাচান যাচ্ছি একাই, আমার সাথে কেউ নেই। তবে এই মুহূর্তে আমার গাড়ির পিছনে বসে আছে আমার দিদা, মানে আমার মায়ের মা। তো দিদা ওখানে পুরন্দরপুর পেরিয়ে একটা সাজিনা বলে একটা গ্রাম আছে, যে গ্রামটাতে দিদার বোনের বাড়ি। তো সেখানে দিদাকে নামিয়ে তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাব, সেই জন্যেই এদিক দিয়ে আসা। নচেত তোমরা যদি ওখানে যাও অবশ্যই বলবো তোমরা বোলপুর হয়ে যাবে, কারণ বোলপুর হয়ে রাস্তাটা মেন রাস্তা, ওদিক দিয়ে সহজ। এদিক দিয়ে একটু ঘুরতে হবে, কারণ পুরন্দরপুর থেকে ইলামবাজার হয়ে যেতে হবে। তো সাঁইথিয়া থেকে বেরোচ্ছি। ঠিক আছে, চলো সামনে যাওয়া যাক। একদম তোমাদের সাথে কথা হচ্ছে মাঠপলসা পেরিয়ে গিয়ে।
আর এই জায়গাটায় তোমরা দেখবে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো এই পেট্রোল পাম্পের আগেই এইদিকে বাঁদিকে যে রাস্তাটা দেখছো আমি ঢুকলাম, এটা দিয়েই ঢুকে যেতে হবে। এটাই চলে গেছে একদম পুরন্দরপুর। তো এটা আমি প্রবেশ করছি পুরন্দরপুর। তো পুরন্দরপুরে একটুখানি সামনে গিয়েই পড়বে আউসগ্রাম। আউসগ্রামের পাশেই সাজিনা। তো সেখানে দিদাকে আমি ফার্স্ট নামিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একদম পুরন্দরপুর মার্কেট থেকে বেরিয়েই ইলামবাজার রুটে ঢুকে তারপর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। পুরন্দরপুরের মেন মার্কেটের মধ্যেই আছি। দিদাকে নামিয়ে দিলাম। দিদাকে আমি ঠিক একা ছাড়তে সাহস পেলাম না, যদিও দিদা বলছিল যে আমি একাই চলে যাব। কেটে কেটে ব্রেক জার্নি করে হয়তো পৌঁছে যেত, তবে আমার মনে হলো যে না, যেহেতু বয়স হয়েছে একা না ছাড়াটাই ঠিক। আর কবে 7-8 বছর 9 বছর আগে বোনের বাড়ি এসছে, তারপর আর আসেনি। আর এমনিতেই এখন প্রত্যেক বছর রাস্তাঘাট ঘরবাড়ি সব কিছুই চেঞ্জ হচ্ছে। তো এই দিক দিয়ে এই যে মোড়টা দেখছো, এই 3 মাথার মোড় থেকে আমি এখন ডান দিকে ঘুরে যাচ্ছি। তো আমি একটু ডিসিশন চেঞ্জ করলাম, তোমাদের সেটা জানিয়ে দিই। আমি ইলামবাজার হয়ে যাচ্ছি না, আমি পুরন্দরপুর থেকে যাচ্ছি একদম বোলপুরের দিকেই। তবে বোলপুর মেন শহরে ঢুকবো না, একদম বোলপুর শান্তিনিকেতনের পাশ দিকে যে রুটটা চলে গেছে একদম ভেদিয়ার ঘুষকরার দিকে, তো ওই রুটটাই নেবো। ওই রুটটা দিয়ে একদম ভেদিয়া হয়ে ঘুষকরার যে লেভেল ক্রসিং আছে সেইটা দিয়ে যাবো। ইলামবাজার হয়ে গেলে আমাকে আরও 4 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। ওই জন্যে আমি ডিসিশন নিলাম যে বোলপুর হয়ে, মানে বোলপুরকে বাইপাস করেই যাব, মানে শান্তিনিকেতনের পাশ দিয়েই বেরিয়ে যাব। তো এখন আমি বোলপুর রুটটাতেই যাচ্ছি, মানে পুরন্দরপুর টু বোলপুর যে রুট আছে সেটা দিয়েই যাচ্ছি। আর ইলামবাজার হয়ে যাওয়া যেত, কিন্তু একটু ঘুরতে বেশি হতো। সেই জন্য আমি যে দেখলাম যে না, মেন রুটে যাওয়াই ভালো, এতে তোমাদের সুবিধে হবে। কারণ তোমরা ওখানে গেলে এই রুট দিয়ে যেতে পারবে। আর এই রুটটা ভালো, যথেষ্ট ভালো। সাঁইথিয়া থেকে বোলপুর যে রুটটা, সেই রুটটাতে যে জ্যামটা থাকে সেই রকম জ্যাম কিন্তু এই রুটটাতে নেই। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। সামনে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কোন জায়গায় ঘুরলাম সেটা। আর আরেকটা কথা বলি, তোমরা যদি এখানে ট্রেন লাইনে কেউ আসতে চাও, ভালকি মাচান যে জায়গাটা, সেই জায়গাটা পড়ছে পূর্ব বর্ধমানের মধ্যে। তো তোমরা কলকাতা বা শিয়ালদা থেকে, মানে হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা যদি ট্রেনে আসতে চাও, একদিনের একটা ছুটি পেয়ে যদি তোমরা মনে করো যে এই জায়গা আসবে, একটা দিন থাকবে, তাহলে তোমরা ঘুষকরা স্টেশনে তোমাদের নামতে হবে লোকাল বা এক্সপ্রেস ট্রেনে। ঘুষকরা থেকে ভালকি মাচান যাওয়া যাবে টোটো বা অটো করে। নচেত তোমাদেরকে হাওড়া থেকে আসানসোলগামী বা শিয়ালদা থেকে আসানসোলগামী যে কোনো লোকাল ট্রেনে, এক্সপ্রেস নয় এই কারণেই বলছি, কারণ যে স্টেশনে নামবে সেটা হচ্ছে মানকড় স্টেশন। ওখানে লোকাল ট্রেন দাঁড়ায়, ওখান থেকে মাত্র 11 কিলোমিটার ডিস্টেন্স পড়বে ভালকি মাচান। তো তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে এটা মাথায় রেখো। আর হ্যাঁ, এই পুরন্দরপুর মার্কেট থেকে ভালকি মাচানের ডিস্টেন্স মোটামুটি ওই 68-69 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টা মতো। আর আকাশ হালকা একটু মেঘলা করে আছে, রোদ উঠে আছে, যদিও দুপাশে গাছ আছে, অসুবিধা হচ্ছে না, ছাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাবরে, এখানে রাস্তার ধারে হোটেল আছে মনে হচ্ছে। তো এই রুটে গেলে এখানে একটা হোটেল আছে মনে হচ্ছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। তোমাদেরকে দেখিয়ে রাখলাম এই রুটে। বোলপুর ঢুকছি, আর কিছুটা সামনে গিয়ে শান্তিনিকেতন বাঁ সাইডে পড়বে। আমি জাস্ট বাইপাস করে বেরিয়ে যাব। আর তোমরা যারা খোয়াইহাট না এসেছো, খোয়াইহাট এদিক দিয়েই আসা যাবে। এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে দেখছো, এটা খোয়াইহাটে বা সোনাঝুরি হাটে ঢোকার রাস্তা। অলরেডি খোয়াইহাটের একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিতে পারো। আর উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি,
ওখান থেকে ক্লিক করে তোমরা টাচ করে দেখে নিতে পারো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। মোটামুটিভাবে বাঁদিকে বোলপুর জামযুক্ত শহরটাকে বাইপাস করে বেরিয়ে এলাম। এখন যাব সামনে ভেদিয়ার দিকে। এই শান্তিনিকেতনের পাশ দিয়ে এই রুটটাতে এলে তোমাদের একটা সুবিধা হবে, বোলপুরের যে সম্পূর্ণ বাজারের যে জ্যাম, সেই জ্যামটাকে ফেস করতে হবে না। আর সাঁইথিয়া টু বোলপুর হয়ে তোমরা ভিতর দিয়ে যদি যাও তাহলেও যাওয়া যাবে, বাট এই জ্যামটাকে তোমরা বাইপাস করতে পারবে। তা না হলে কিন্তু পুরো জামটাই ফেস করতে হবে। আর আমি যে পুরন্দপুর হয়ে এসেছি মানে এই যে তোমাদেরকে পুরন্দপুর হয়ে আসতে হবে তা নয়, তোমরা একদম সাঁইথিয়া থেকে বোলপুর রোডে এসে তোমরা ডান দিকে খোয়াইহাটের দিকে ঢুকে যাও। খোয়াইহাটের দিকে ঢুকে গিয়েই এই রুটটা পেয়ে যাবে, যেটা একদম শান্তিনিকেতনের ডান দিক দিয়ে এসছে। মানে এই রুটের বাঁ পাশে শান্তিনিকেতন ছিল, তো এই রুটটাতে খোয়াইহাটের এই দিক দিয়ে এসে এই রুটটা ধরে নিলে তোমাদের পুরো সম্পূর্ণ একদম বোলপুর শহরটাকে তোমরা বাইপাস করতে পারবে। তো চলো এখন সামনে ভেদিয়ার দিকে। তবে একটু পরে আমরা অজয় নদ ক্রস করব। আর এই রুটটাতে কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেটা তোমাদেরকে বলে দিতে চাই, যে পুরন্দপুর থেকে আমি যে রুটটাতে এলাম এই রুটটাতে প্রচণ্ড বাঁক, আঁকা বাঁকা রাস্তা প্রচণ্ড। তাই এই রুটে এলে এটা একটা খেয়াল রাখবে একটু, প্রচণ্ড বাঁক, মানে 5 মিটার 10 মিটার অন্তর অন্তর বাঁক প্রচণ্ড। আর রোড কন্ডিশন মোটামুটি, মানে রাস্তা বেশিরভাগই এবড়ো খেবড়ো, সমান রাস্তা নয়। মানে 3-4 কিলোমিটার অন্তর অন্তর 1-2 কিলোমিটার করে রাস্তা এবড়ো খেবড়ো। তো মোটামুটি অসুবিধা হবে না। যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে অসুবিধা হবে না, যদি 4 চাকা নিয়ে আসো তাহলে একটু হয়তো অসুবিধা হতে পারে। তবে পুরো যে রাস্তাটাই খারাপ তা নয়, মাঝে মধ্যে 3-4 কিলোমিটার অন্তর 1-2 কিলোমিটার করে খারাপ। খারাপ বলতে একদম খারাপ নয়, জাস্ট একটু এবড়ো খেবড়ো, একটু খালটাল আছে। তবে বাইক নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা আসতে পারো। তো এদিকে রসুলগঞ্জ হাট বলে এই জায়গাটায় আমি একটু দাঁড়িয়েছি। এখানে রাস্তার ধারে এটা যেটা দেখছো একটা রেস্টুরেন্ট কাম চায়ের দোকান। এখানটাতে একটু দাঁড়িয়ে জল খেয়ে একটু চা খেয়ে আবার বেরিয়ে যাব। তো তোমরা এই রুটে এলে তোমরা এখানে দাঁড়িয়ে কিছু চাইলে খেয়ে নিতে পারো। এখানে ভাত টাত সবই পাওয়া যায়। দাঁড়িয়ে গেলাম, রাস্তার ধারে দুটো মন্দির দেখছি, সম্ভবত এটা শিব মন্দির। মন্দিরটা তবে খুবই পুরনো মন্দির দেখে মনে হচ্ছে। এইটাতে বেশ কিছু টেরাকোটার কাজ করা আছে। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে মন্দিরটা কি মন্দির। আমি আর দাঁড়ালাম না এখানে, জাস্ট যেখানে চা খেলাম, মানে রসুলগঞ্জ হাট যে জায়গাটা আর কি, সম্ভবত এটাই হতে পারে। তো ওই বাঁকটা থেকে একটু ঘুরে এসেই, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন আমি উঠছি অজয় ব্রিজের ওপর, অজয় নদের উপর তৌড়ি অজয় ব্রিজ। পাশে একটা ব্রিজ আছে, ওটা ট্রেন লাইন। তোমরা যারা বোলপুর হয়ে যারা বর্ধমান বা আরও সামনের দিকে যাবে তারা এই ব্রিজটাই ক্রস করবে। অজয় নদেও জল খুব একটা নেই,
আমাদের মৌরাক্ষীতে যেমন জল নেই দেখলাম, সেইভাবে অজয়েও জল নেই। দেখতে পাচ্ছ এই ট্রেন লাইনের নিচের এই তল দিয়ে এই ব্রিজটা, এই জায়গাটা খুবই সংকীর্ণ একটা এই জায়গা। খুব চওড়া যে গাড়িগুলো সেগুলো কিন্তু, মাল বোঝাই যে গাড়ি সেগুলো কিন্তু এদিকে একদম লেগে যাবে দুই পাশে। এই যে ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটা কিন্তু এখন কাজ চলছে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে তখন এই তল দিয়ে যে আসার ব্যাপারটা, এটা কিন্তু তখন আর থাকবে না। তখন কিন্তু এই উপর দিয়েই সবাই পারাপার করতে পারবে, আর এই নিচের জ্যামটাকেও ফেস করতে হবে না। আর ওই ছোট্ট যে ওই সাঁকোর মধ্যে দিয়ে আসতে হচ্ছে, সেটাও আসতে হবে না। এটা আমি ভেদিয়া প্রবেশ করলাম, তো এখন ঘুষকরার দিকে যাব। এই রোডটাই চলে গেছে একদম ঘুষকরা। আমি এখন প্রবেশ করছি ঘুষকরা, আমি পৌঁছে গেলাম ঘুষকরা। তো এই ঘুষকরা থেকে এখন আমি নিয়ে নেবো ডান দিকে, মানে জাস্ট বাইপাস করে যাব। ঘুষকরার একদম মেন শহরে ঢুকবো না। বাঁদিকে একটা হালকা বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর পুরো ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। তো সেই ডান দিকে নিয়ে নেবো অভিরামপুরের দিকে। এই যে ব্রিজটা পেরিয়ে এলাম, এই ব্রিজটা পেরিয়ে এসে এইদিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাটাই নিয়ে নিতে হবে ডান দিকে। এদিক দিয়ে চলে গেছে বর্ধমান। তোমরা যারা বর্ধমান যাবে তারা একদম স্ট্রেট, আর যারা ভালকি যাবে অভিরামপুর হয়ে, তাদেরকে এই ডান দিকের রাস্তাটাই ঢুকতে হবে। এখান থেকে আর 19 কিলোমিটার করলাম অভিরামপুর। আর এই অভিরামপুর থেকেই এখন ঘুরতে হবে ডান দিকে। জাস্ট অভিরামপুরের এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেট থেকে একটু এগিয়ে এসেই ডান দিকে একটা রাস্তা ঢুকেছে, সে রাস্তায় ঢুকতে হবে। এই যে জায়গাটা দেখছো, একটা রাস্তা ঢুকে গেছে, এই দিক দিয়ে ঢুকে যেতে হবে। এদিক দিয়ে অভিরামপুর থেকে ডান দিকে ঘুরে এইদিকে ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। রাস্তা ছোট এবং রাস্তা একটু এবড়ো খেবড়ো। দেখে মনে হচ্ছে এই রাস্তায় অনেক দিন কোনো কাজ হয়নি, আর এই ছোট্ট ছোট্ট গ্রামের ভিতর দিয়েই যেতে হবে। আমি যত এগোচ্ছি তত কিন্তু আমি একদম সম্পূর্ণ জঙ্গলের দিকে যাচ্ছি, মানে টোটালটাই একটা জঙ্গল শুরু হচ্ছে। শাল, সেগুন আর মহুয়া গাছ দিয়ে বেষ্টিত এটা জঙ্গল। বেশিরভাগ শাল গাছ আছে, সেগুন গাছ আছে, বেশ কিছু মহুয়া গাছও আছে, মানে সব মিলিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে আমি প্রবেশ করলাম। ঘন জঙ্গলের মধ্যে এদিকে আপাতত কেউ নেই, আমি এই রাস্তায় একাই আছি। একটা গা ছমছমে ব্যাপার। এই জায়গাটাই দেখবে একটা বড় একটা পোস্টার দেওয়া আছে। তো এখান থেকেই ঘুরতে হবে এখন বাঁ দিকে, যেদিক দিয়ে অরণ্য সুন্দরী যে রিসর্টটা আছে সেদিক দিয়েই ঘুরতে হবে। ওদিক দিয়েই আছে মাচানটা, ছোট্ট একটা রাস্তা মোড়াম দেওয়া। এই হচ্ছে রিসর্টটা আমি তোমাদেরকে জাস্ট পরে দেখাচ্ছি। আমি গাড়িটা এখানেই লাগিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন যে জায়গাটায় এসে জাস্ট গাড়িটা সাইড করলাম, এটা হচ্ছে একটা রিসর্ট। অরণ্য সুন্দরী ভালকি মাচানের যে থাকার যে ব্যবস্থা, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে মাচানটা দেখাই। এই যে রিসর্টটা দেখছো, এখানে ঢোকার আগে এখানে কিছুটা জায়গা পার্কের মতো করা আছে, আর এখানে একটা ভাল্লুকের একটা মূর্তি করা আছে। এই যে দেখছো, এখানে একটা ভাল্লুকের মূর্তি করা আছে। এই জায়গাটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই জায়গার মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে
এখানে যে মাচান আছে সেই মাচানটা জাস্ট এখান থেকে এসে এই যে রাস্তাটা, আমি তো এদিক দিয়ে নামলাম, আর এখানে একটা ট্রান্সফর্ম আছে, তার ফাঁকে এদিকে একটা রাস্তা আছে। এদিক দিয়ে উঠলে এদিকের যে মেন রোড, সেই মেন রোডটা তোমরা পেয়ে যাবে। আমরা বিশেষ করে যারা গ্রাম বাংলার ছেলে আছি, তারা মাচান কথাটার সাথে ভালোভাবেই জড়িয়ে আছি। আমরা মাচান বলতে গ্রাম বাংলার ছেলেরা আমরা যারা যেটুকু বুঝি, যে বাঁশ দিয়ে তৈরি একটা টেবিল আকৃতির একটা জায়গা, যেখানে আমরা সকাল বিকাল দুবেলা আড্ডা মারতাম, সেই জায়গাটাই কিন্তু আমরা মাচান হিসেবে জানি। আর সেই রকম মাচান কিন্তু এটা নয়। এই হচ্ছে এখানকার মাচান। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মাচান। এখানে মাচান শব্দটার অর্থ এখানে পশু শিকারের জন্যে ব্যবহৃত একটা স্তম্ভ বা একটা স্ট্রাকচার বা একটা কাঠামো, সেটাই হচ্ছে এখানে মাচান। তো এখানে বেসিক্যালি বহুকাল আগে তখন এই যে অরণ্য বা এই যে জঙ্গলটা তোমরা দেখছো, যে জঙ্গলের মধ্যে এখন আছি, সম্পূর্ণ এদিক দিয়ে কিন্তু ওটাটাই জঙ্গল। তো এই জঙ্গলে একসময় প্রচুর পরিমাণে ভাল্লুক ছিল, প্রচুর পরিমাণে ভাল্লুক ছিল। তো সেই ভাল্লুক শিকার করার জন্যে একটা বিশেষ একটা উঁচু জায়গার প্রয়োজন ছিল। সেটার জন্যই কিন্তু এই মাচানটাকে তৈরি করা হয়েছিল। তখনকার যারা জমিদার ছিলেন এবং তখনকার যারা সামন্ত রাজা ছিলেন বা প্রতিপত্তিশালী যারা ব্যক্তি ছিলেন, তারা এই মাচানের উপরেই কিন্তু উঠে সেখান থেকেই ভালুক শিকার করতেন। কারণ এটা অনেকটা উঁচু একটা জায়গা। এই উপরের অংশ থেকে সম্পূর্ণ এই যে জঙ্গলটা তোমরা দেখছো, এই ঘন জঙ্গলটা সম্পূর্ণই কিন্তু তারা তাদের নজরে থাকতো, মানে তারা দেখতে পেতেন। তো সেখান থেকে খুব ইজি হতো সেই ভালুক শিকার করা। এইরকম নাকি আরও 5-6খানা ছিল, তো সেগুলো একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন শুধুমাত্র অবশিষ্ট স্ট্রাকচার এইটা একটাই আছে, আর এইটা সম্পূর্ণ এল আকৃতির। যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো, এইদিকে একটা গেছে, এইদিকে একটা, মানে এইটা কিন্তু এখানে কর্নার আছে, মানে এই একটা দুটো, ওইদিকে একটা আছে, 3টে 4টে, মানে 4 কোণে 4টে এল আকৃতির, আর মিডিলটা একটা গম্বুজ আকৃতির আছে। আর এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে খিলানের মতো, আর এইদিকে একটা সুড়ঙ্গ মতো আছে। বলা হয় নাকি এই সুড়ঙ্গ পথ দিয়েই বর্ধমানের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির সাথে কোনোভাবে কানেক্টেড আছে। তখন স্বাধীনতার সময়কালে যারা আমাদের বিপ্লবী যারা ছিলেন, তারা নাকি এই দিক দিয়েই যাতায়াত করতেন, সেটা লোকমুখে শোনা কথা। তো এই হচ্ছে মাচান। মাচানটার উচ্চতা কিন্তু 35 ফুট, আর এখানে কোনো পিলার টিলার নেই, সম্পূর্ণ কিন্তু ইটের। মানে এই যে রিসর্ট, আর এই যে এখানে একটা ট্রান্সফর্মার, তার উপরে বা ওই রোডটাতে যেদিকে নামলাম সেদিকে কিছুটা গিয়েই পড়বে মাচান। আর এই পাশ দিয়ে একটা রাস্তা করা আছে, সিঁড়ি, যেটা দিয়ে উঠে এখানে সম্ভবত একটা দিঘি আছে। এটা এই যে রিসর্টটা আছে এদেরই মানে এরিয়ার মধ্যেই পড়ছে। এটা সুন্দরভাবে রাস্তা করা আছে, দুই দিকে ফুল গাছ লাগানো আছে। এখানে লেখা আছে পুকুরের জলে নামা ও স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ। মানে এই যে মাচানটা তোমাদেরকে দেখালাম, এই মাচানটারই অংশ এটা। এটাতে কি এমনি মাছ টাছ চাষ হয় নাকি? আচ্ছা আচ্ছা, এখানে এক দাদা আছে যে ওই গাছগুলোকে একটু কাটিং প্রুনিং করছে।
এগুলো কি গাছ আছে? এগুলো ফুল গাছ, ফুল গাছ। ও ফুল গাছ। হ্যাঁ ফুল গাছ, ফুল গাছ। তো ভিতরে তো আমি যাব গিয়ে তোমাদেরকে। আচ্ছা এখানে কি বোটিং হয় নাকি? হ্যাঁ কি বিকেল দিকে কত করে নেয় বোটিং? তো এই যে দিঘির মতো জায়গাটা আছে আমাদেরকে দেখালাম। তো এখানে কিছু দেখলাম একটা দুটো বোট জলের মধ্যে আছে। তো তোমরা চাইলে ওখানে বোটিংও করতে পারো, সেটা কিন্তু সব সময় নয়, সিজনে, মানে শীতকালে এটা সিজন। তো শীতকালে তোমরা চাইলে এখানে এসে বোটিং করতে পারো। এদিক দিয়ে নিচে কিছু পার্কের মতো জায়গা করা আছে, বসার জায়গা পিছন দিয়ে, মানে এই যে রিসর্টটা আছে এর একদম পুরো ব্যাক সাইডে এই জায়গাটা করা আছে। এই রিসর্টে যারা থাকবে তারা এখানে বসে একটু আড্ডা মারতে পারো, বিকেল দিকে হয়তো বনফায়ার বা কিছু করতে পারো। খুব সুন্দর জায়গা। এদিকে দুই দিকে এই গাছগুলো লাগানো আছে, আর মিডিল দিয়ে ছোট্ট একটা মোরামের রাস্তা, মাঝে মধ্যে এগুলোতে বসার জায়গা করা আছে। খুব সুন্দর একটা জায়গা। তো এই দিক দিয়ে যাওয়া যায়, তো আমি গোটাটা যাচ্ছি না, যেহেতু এখন প্রচণ্ড রোদ্দুরের তাপ, তাই আমি গোটাটা যাচ্ছি না। তো এখন যাব আমি ভিতরের রিসোর্টে যে দাদা আছেন ওনার সাথে একটু কথা বলে দেখব যে এখানের রুম ট্যারিফ কী আছে। তো এরকম একটা ভালুকের মূর্তি এখানে করা আছে। এরকম বড় বড় ভালুক নাকি এখানে প্রচুর ছিল, আর এখন এই মুহূর্তে ভালুক নেই। সম্পূর্ণ জঙ্গলটাই এখন সুরক্ষিত। এখন জঙ্গলে তোমরা ঢুকলেও হয়তো মানুষের ভয় থাকলে থাকতে পারে, তাছাড়া এমনি ভাল্লুকের কোনো ভয় নেই। আর এই হচ্ছে রিসর্ট, অরণ্য সুন্দরী রিসর্ট। খুব ছোট্ট একটা রিসর্ট। আমি কথা বলে দেখছি এখানে কে আছেন। এখানে এক দাদাকে পেয়ে গেছি, তো ওনার মুখেই তোমরা একটু শুনে নাও। এই ধরুন আসছে হাওড়া থেকে এলো, হাওড়া থেকে আসার রাস্তা ব্ল্যাক ডায়মন্ডে যদি আসে তাহলে মানকড় থেকে টোটোতে আসা যাবে। মানে কাছে স্টেশন বলতে মানকড় স্টেশন থেকে আসা যাবে। কতটা এখান থেকে? 12 কিলোমিটার। গুসকার থেকেও আসা যায়, গুসকার তার মধ্যে একটু দূর হয়। এবারে এলে আমাদেরকে অর্ডার যে টিফিন যদি করে তা জানিয়ে দেয় যে আমরা টিফিন করবো। মানে খাবারটা সম্পূর্ণ আলাদা, মানে ভাড়ার সাথে খাবারটা কোনো। হ্যাঁ এবার জানিয়ে দিল যে রুম ভাড়া শুরু 900 থেকে না 1000 থেকে শুরু। এসি না নন এসি? নন এসি ডবল বেড। আর এসির মধ্যে? এসির মধ্যে তা 350 টাকা চাপবে। 300 টাকা এক্সট্রা 1300 টাকা। ওই ডবল বেডই 4 বেড আছে। 4 বেড আছে 1500 টাকা নন এসি, আরও 300 টাকা বেশি স্টার, 1800 টাকা 4 বেড। 3 বেড আছে 1200 টাকা, এসি নিলে 1500 টাকা। ঠিক আছে। রুমের আমাদের 7টা রুম আছে, নিচে একটা ডরমেটারি আছে, পুরোটা ভাড়া হচ্ছে 3000 টাকা। ওটা মোটামুটি থাকা যাবে 12-13 জন, 13-14 জন থাকা যাবে, থাকতে পারেন। আর এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল লেখা আছে দেখলাম। হ্যাঁ ওয়াইফাই আছে, থাকবে তারা ব্যবহার করতে পারে। এখন তো যদিও এখানে জিওর নেটওয়ার্ক যথেষ্ট ভালো আছে, জিও তো প্রত্যেকেরই আছে। তো দাদার মুখ থেকে শুনলে যেটুকু, আর বাকিটা তোমরা ফোনে কথা বলে নিয়ে বুক করো। অনলাইন বুক করা যায়, আবার এসে অফলাইনও বুক করা যায়। সব বুকিং হয়ে যায় আমাদের। আর খাবার যেটা বললো সম্পূর্ণ আলাদা। তোমাদেরকে বুক করার সময় বলে দিতে হবে যে সকাল, দুপুর, রাত, বিকেল তোমরা যখন যা খেতে চাইবে এখানে বানিয়ে দেবে। সেই মতো তোমাদের রিকোয়ারমেন্ট মতো তোমরা বলে নেবে, এখানে বানিয়ে দেবে। তো ঠিক আছে। এই যে রিসর্টটা দেখছো অরণ্য সুন্দরী, এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে একটা পিকনিক স্পট আছে। পিকনিক মানে শীতকালের সময় তোমরা যদি কেউ এসে এখানে একটা দিন থেকে পিকনিক করতে চাও, মানে পিকনিক টিকনিক করে রাতটুকু এখানে থেকে তারপর তোমরা বাড়ি যেতে পারো। তো সেটা করলে তোমরা করতে পারো। সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে
তবে রাস্তা খুব খারাপ, এদিকটা পিচ্ছল হয়ে আছে। এই জায়গাগুলোতে কিন্তু তোমরা চাইলে পিকনিক করতে পারো। তো আমি বিশেষভাবে আর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি না, কারণ ঘন জঙ্গল, রাস্তা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্য আমি ভিতর দিয়ে যাচ্ছি না। মোটামুটি এই যে জায়গাগুলো দেখছো, এগুলোতে তোমরা পিকনিক করতে পারো চাইলে। মোটামুটি এইটুকুই তোমাদেরকে দেখানো ছিল। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, এই ভালকি থেকেই শেষ করছি। তো এই জায়গাটা খুব অফবিট একটা খুব সুন্দর জায়গা, তোমরা একটা দিন ছুটি নিয়ে এখানে স্টে করতে পারো, জঙ্গলের মধ্যে কিছুটা সময় স্পেন্ড করতে পারো। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্রতিবারের মতো যেটা বলি সেটাই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো ভালো লাগলে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গাতে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ভালকি মাচান।